সুপার ন্যাচারাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি আপনাদের সাথে রিম। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা বা কিছু সুপার ন্যাচারাল থিংস আমাদের সাথে শেয়ার করে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যে মেলের লিঙ্কটি দেওয়া রয়েছে সেইখানে গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন। ভৌতিক ঘটনার কথা তো আমরা অনেক শুনি বা অনেক জায়গায় আমরা সেটাকে নিয়ে আলোচনাও করি, কিন্তু কিছু কিছু ঘটনা থাকে যেগুলো একদম আমাদের মনের অন্তরে যেন একটা ছাপ ফেলে যায়। ঠিক এমনই একটা ঘটনা যেটা আজকে আমাদেরকে পাঠিয়েছে শিলাদিত্য বাঁকুড়া থেকে। শিলাদিত্যের দিদির জীবনে ঘটে যাওয়া এমনই কিছু ঘটনা এই সমস্ত কথা সাক্ষী রেখে যায়। তো চলুন এবার আমরা ঘটনায় ফিরে আসি। আমার নাম শিলাদিত্য, আমি বাঁকুড়ায় থাকি। আপনাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা আমার খুব ভালো লাগে। এটা আমার দিদির জীবনে ঘটে যাওয়া একটা খুবই সাম্প্রতিক ঘটনা। এই 8 থেকে 9 মাস হয়তো হবে ঘটনাটা ঘটেছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা বলা যেতে পারে, যেটা আমার দিদির জীবনে ঘটেছে। আমার দিদি ছোটবেলা থেকে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বাড়ির লক্ষ্মী মেয়ে যদি বলা হয় তাহলে আমার দিদিকে বলা যেতে পারে। মানে এমন কিছু নেই যে ও পারে না। বিগত 6 বছর আগে আমার দিদির বিয়ে হয়, সম্বন্ধ করে বিয়ে হয়। আমার দিদির শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, দিদির বর এবং দিদির ননদ রয়েছে। আমার দিদি বিয়ের পরে শ্বশুর বাড়িতেও আমার দিদি ভালোভাবে সংসার করতেই চায়, কিন্তু শ্বশুরবাড়ির যে ঘটনাটা ঘটেছিল প্রথম দিকে, যে শ্বশুরবাড়ির অভ্যন্তরে যে ব্যাপারগুলো ঘটতো সেগুলোতে দিদিকে ইনভলভ করা হতো না, এবং আমার দিদি জানতে চাইলেও তাকে বলা হতো যে এসব ব্যাপারে থাকার তোমার দরকার নেই, কিছু গুরুত্বপূর্ণ তেমন না। তো প্রথম দিকে আমার দিদি এই জিনিসগুলো একটুখানি শুনতে অস্বস্তিকর বা অদ্ভুত লাগলেও পরের দিকে আমার দিদি মানিয়ে নেয়, কারণ আমার দিদি একটু মানিয়ে নেওয়ার মতনই মেয়ে। এবার আসি আমার দিদি ননদের কথা। আমার দিদির ননদ একটু আমার দিদিকে হিংসে করতো। মনে হতো যেন দিদির সাথে কিছু ব্যাপারে কম্পিটিশন করছে বা একটু হীনমন্যতায় ভুগছে। তো যদিও দিদি এরকম মানে এই সমস্ত বিষয়গুলোকে বুঝতো ঠিকই, কিন্তু পাত্তা দিত না, কারণ এগুলোকে পাত্তা দিলে আরো বেশি বেড়ে যায়। তো যার জন্য দিদির সাথে তার সম্পর্ক ভালো ছিল না, দিদির সাথে সে বিষয়টা কথা বলতো না। এবং দিদি যদি তাকে কিছু বলতে যেত তখন দিদিকে উল্টে 2-4টে কথা শুনিয়ে দেওয়া, বা আমি তোমার থেকে বেশি জানি, এরকম একটা। তারপর এরকমভাবে বেশ 2-3 বছর মতো কেটে যায়। তারপর আমার দিদির ননদের একটা সম্বন্ধ আসে। তো এবারে যখন বিয়ের আর বেশি দিন বাকি নেই, কিছুদিন মতো বাকি আছে, দিদি ভাবে যে ঠিক আছে, এখন তো আর বেশি দিন তো সে থাকছে না এই বাড়িতে, তো কেননা আবার পুরোনো জিনিসগুলো ভুলে আবার নতুনভাবে একটা স্টার্ট করে নেওয়াই যায়। তো সেই জন্য দিদির যে বেডরুম ছিল, বেডরুম পাশেই হচ্ছে দিদির ননদের ঘর ছিল। তো ননদকে গিয়ে এরকম ঘরে গিয়ে রাত্রিবেলায় বলছে যে বোন, তুমি নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছ, নতুন তোমার সংসার, আর সব কিছুই তোমার নতুন, তো তুমি বেশি কিছু ভেবো না। তো দিদি ভালো মনেই তাকে বলে, কিন্তু দিদির ননদ সেটাকে ভালোভাবে না নিয়ে বরঞ্চ দিদিকে উল্টে বলে যে আমি দেখো, আমি জানি, আর তাছাড়া শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব পছন্দ করে, আর তাছাড়া আমি বাড়ির কাজ সমস্ত কিছুই মোটামুটি ভালোই পারি। এরকম তো নয় যে আমি বাড়ির কাজ জানি না, কারণ আমার দিদি একটু বাড়ির কাজ মানে ঘরের কাজগুলো, বিশেষ করে রান্নাবান্নাগুলো অতটা ভালো করতে পারতো না সেই সময়। তো সেই জন্য একটুখানি খোঁচা দিয়ে কথাটা বলে আর কি, যে হ্যাঁ আমি তো সবগুলোই পারি, আমার কোনো সমস্যা নেই। তো তারপর দিদি বলে যে হ্যাঁ তুমি চলে যাবে, তারপরে এই ঘরটা ফাঁকা পড়ে থাকবে, তোমার তোমার কথা অনেক মনে পড়বে। তখন বলবে আমি কি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি যে আমার কথা তোমাদের মনে পড়বে? আমি শুধু বাড়ি বদলাচ্ছি, ঘর পর সবই আমারই থাকবে, এই সবই আমার। তো তাই দিদি সেরকমটা কিছু আর বলেনি। তারপরে তো কদিন পরে যখন বিয়ের ডেট ছিল, বিয়ে হয়ে যায় ননদের। পরে ননদ বেশ কয়েকবার এসেছে বাপের বাড়িতে এসেছিল, কিন্তু বিয়ে হওয়ার মানে যখন 2 থেকে 3 মাস পর যখন বাপের বাড়িতে আসে থাকার জন্য, তাকে দেখতে একটু অন্যরকম লাগে। মানে যেটা দিদি লক্ষ্য করেছিল, যে মুখটা যেন একটু ফ্যাকাশে, চুপচাপ, হাসি খুশি নয়, তারপরে কথাটা তো একদমই কারোর সাথে বলছে না, যেন মনে হচ্ছে কোনো অশান্তি আছে বা কিছু। এবার যেহেতু দিদির সাথে সম্পর্ক ভালো ছিল না ননদের, তাই আগের থেকে যদি আগ বাড়িয়ে কিছু বলে তখন সেটা আবার হিতে বিপরীত হতে পারে। দিদি কিছু বলার সাহস পায়নি। তো এবার রাত্রিবেলায় যখন পরে শুয়ে পড়েছে, তখন দিদি জামাইবাবুকে বলছে রাত্রিবেলায় যে তোমার মনে হলো রূপা একটু চুপচাপ, একটু কেমন জানি কোথাও একটা হারিয়ে গেছে, যেন মনে হচ্ছে আগের মতো নেই।
কারণ দিদির মনে হলো যে দিদি যেটা লক্ষ্য করছে সেটা নিশ্চয়ই বাড়ির অন্যান্য লোকেরা লক্ষ্য করেছে। তো দিদির বর বললো যে না না, তুমি যে কি বলো, ও খুব ভালো আছে, হ্যাঁ ও ভালো সংসার করছে, সুখী আছে, আর ও নর্মাল, ও ওরকমই, ও একটু চুপচাপ থাকতেই ভালোবাসে বলে কথাটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেয়। তো এবার যেহেতু জামাইবাবু এরকম ব্যাপারটাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়, তো সেই জন্য দিদি আর সেরকম কিছু আর বলে না। তারপরে একদিনকে দিদির শাশুড়ি খুব অসুস্থ হয়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়, সবাই খুব টেনশন করছে। তখন দিদি বলে যে বাড়িতে একটা পুজো রাখতে, এরকম মায়ের শরীরটা ভালো নেই, মায়ের মঙ্গল কামনার জন্য আমরা একটা বাড়িতে পুজো রাখি, বরকে বলে। তো তখন জামাইবাবু রাজি হয়ে যায়। তো সেই জন্য পুজোতে যেহেতু ননদকেও বলা হবে, তাই ননদের পরিবারকে যেমন দিদির বর ফোন করে, আর দিদি তখন ননদকেও বলতে বলে যে তুমিও বলে দাও যে তারা যেন আসে। যেদিনকে পুজোটা ঠিক করা হয়, যেই ডেটে, এটা সম্ভবত কোনো বৃহস্পতিবার হবে, তার ঠিক আগের দিনকে ভোরবেলায় ঘটনাটা শুনতে পায় সবাই। সেইটাতে মানে আমিও যখন জেনেছিলাম আমি বিশ্বাস করতে পারি। সেটা হচ্ছে যে যেদিন পুজো হবে তার আগের দিনকে তো সমস্ত রকম পুজোর যেমন যত রকমের যা যা আনা টানা সমস্ত পুজো টুজো হবে, বেশ বড় করেই পুজো হবে। তো সেই জন্য সমস্ত রকম আয়োজন করা হয়েছে এবং সবাই বলেছে আসবে। ভোরবেলায় 5টার সময় খবর আসে, মানে ফোন করা হয়, যা দিদির বরের ফোনে ফোন আসে, দিদির ননদ সুইসাইড করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, এরকম কোনো সুইসাইড নোট কিছু ছিল না। এবং দিদির ননদের শ্বশুর বাড়ির সামনে একটা বিশাল বড় বাগান আছে, আর বাড়িতে একটা কুয়ো আছে, ওই কুয়োতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। তার বডি ভোর রাত্রে পাওয়া যায়। তো মানে ঘটনাটা তো রাত্রিবেলায় ঘটেছে। এবার কেউ বিশ্বাস করতে পারছে না এরকম কোনো একটা মর্মান্তিক ভয়ানক ঘটনা ঘটবে। তো এইবারে যখন পোস্টমর্টম হয়েছে, ননদের কোনো দিক থেকে কোনো ক্লেম করা হয়নি যে যে কারোর জন্য করেছে সুইসাইড। তো যদিও পুলিশ কেস হয় এবং দিদির বাড়ি শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়িকে মানে ননদের শ্বশুরবাড়িকে দোষারোপ করে এবং যার জন্য বর এবং শ্বশুর, ননদের যে বর এবং শ্বশুর দুজনেকেই লাকাপে রাখা হয়। এবার দিদি তো রোজ ভাবছে যে কি হলো, হঠাৎ করে এরকম রূপা এই জিনিসটা ঘটালো কেন, মানে ও মানে না ঠিক করে খেতে পারছে, না ঠিক করে ঘুমাতে পারছে, যেন অস্বস্তি একটা বোধ হচ্ছে, যেন সব কিছু তাড়া করছে দিদিকে। মানে একটা মানে হয় না যে মানে ননদের সাথে সম্পর্ক ভালো নাই হতে পারে, কিন্তু একটা মানে দুঃখ তো থেকেই যায় যে এত একটা অল্প বয়সী মেয়ে, সে তার জীবন দিয়েছে কোনো কারণ, কি কারণ হতে পারে। তো যেটা দিদির মনে পড়ছিল যে আমি দেখেছিলাম যে ও যেন কিছু একটা ওর মধ্যে রয়েছে, কিছু একটা যেন লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো খেয়ালই করেনি। তো এই ঘটনাগুলো আর কি ভাবছিল আর কি। এবার এদিক থেকে দিদির শাশুড়ি তো এমনিতে হসপিটালে ভর্তি ছিল। তারপরে যখন মানে বাড়িতে আনা হয় এবং এই ঘটনার পরে দিদির শাশুড়ি মানে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, কিন্তু তার মানে শরীর খুব একটা উন্নতির দিকে ছিল না, অবনতির দিকেই ছিল। এবার মনে হচ্ছে যে সে যেন অজ্ঞানের মতো হয়ে রয়েছে। দিদি তাকে দেখাশোনা করতো, শাশুড়িকে দেখাশোনা করছিল সেই সময়। এবার এরকম বেশ কিছুদিন কাটছে, একটা রাত্রে ঘুম হচ্ছে না, রাত জেগে জেগে রয়েছে যাচ্ছে, কিছুতেই দিদি ঘুমোতেই পারছে না। তারপর দিদির বর, সেও মানে নিজের মতো থাকতো, এমনি তো দিদির বর বেশি সময় দিত না দিদিকে, আর এই ঘটনার পর থেকে আরোই নিজের মতো থাকা শুরু করে। দিদি বাড়িতে কেমন যেন একা একা হয়ে যাচ্ছিল, শাশুড়ির শরীরও ভালো নেই, শ্বশুরেরও বয়স হয়ে গিয়েছে, আর এত বড়টা বাড়ি, দিদি খুব অস্বস্তি হচ্ছিল। আর এই সময় যে শাশুড়িকে ফেলে রেখে সে কোথাও যাবে সেটা তার পক্ষে সম্ভব নয়। তো একদিনকে যে ঘটনাটা মেন ঘটেছে, দিদি রান্নাঘরে রান্না করছে দুপুরবেলায়, তখন ননদ মারা গেছে 5 থেকে 6 দিন হয়েছে। এবার দিদির মনে হচ্ছে কেউ রান্নাঘরে ঢুকেছে, কারণ একটা মানে খসখস খসখস শব্দ হয়েছে, মেঝেতে যদি কেউ হাঁটে খালি পায়। আর দিদি কোনো দিকে তাকায়, রান্নাটা করছে, আর ঠিক মনে হচ্ছে দিদির পিছনে না কেউ দাঁড়িয়ে আছে। দিদি না হঠাৎ করে খুব ঘেমে গেছে, আর দিদির মানে শুধু মনে হয়েছে না, দিদি যেন মনে হচ্ছে দিদি দেখতে পাচ্ছে না, দিদি পুরোপুরি বুঝতে পারছে কেউ দাঁড়িয়ে আছে পিছনে। তো দিদি সাথে সাথে গ্যাসটা অফ করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঘরে গেছে, ঘরে গিয়ে জোরে পাখা চালিয়ে বসে রয়েছে। তো দিদি যেন মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে, এত মানে দিদি ভয় পেয়ে গেছে। তো তারপরে এবার এই ঘটনাটা যেটা ঘটেছে, দিদি কাউকে কিছু জানায়নি। এবার ঠিক সেই দিনকে রাত্রিবেলায় দিদির ননদের ঘরটা ফাঁকাই পড়ে থাকতো, কারণ দিদি ননদ যখন থাকতো না তখন তো লক করে দিয়ে চলে যেত।
আর যখন আসতো তখন এসে থাকতো। আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে সেই রুমটা বলা যেতে পারে কেউ খোলেনি, কেউ যায়নি রুমটাতে। তো দিদি এরকম শুয়েছে রাত্রিবেলায়, আর দিদির বর অফিসের কিছু কাজ করার জন্য ড্রয়িং রুমে ছিল। এবার দিদির তো ঘুম আসছে না, তো কোনো রকম চেষ্টা করছিল ঘুমা। তখন রাত্রির ঠিক 1:30 বাজে। দিদির মনে হচ্ছে যে পাশের ঘরে কেউ গুনগুন করে গান করছে। আর সেই ঘরটা আর কোনো ঘর নয়, এটা হচ্ছে ননদের ঘর। এবার ননদ অনেক সময় রাত্রিবেলা গুনগুন করে গান করতো। দিদি বুঝতে পারছে না যে ননদ কি করে গান করবে গুনগুন করে। তো দিদি আবারও ঘামিয়ে যাচ্ছে, আবারও যেন দিদির শরীরটা খারাপ করতে শুরু করেছে। তো দিদি না মানে একটা কৌতূহল জেগেছে যে আমি তো কিছু ভুল শুনছি না, কানে তো পরিষ্কার আসছে কানের শব্দটা। তাহলে এবারে একটু কান লাগিয়ে শুনি, ঘরটা তো পড়ে রয়েছে ফাঁকা, জানলা ফাল্লা দিয়ে কেউ ঢোকেনি তো। মানে দিদির হাত পা কাঁপছে পুরো। দিদি জানে যে ঘটনাটা ঘটছে সেটা স্বাভাবিক নয়, নিজের মনকে বোঝাচ্ছে যে না, ঘটনাটা স্বাভাবিক। এবং সেই জন্য খাট থেকে নেমে আস্তে আস্তে দেওয়ালের দিকে যে গান করতে যাবে। যেহেতু ঘরে একটা ছোট বাল্ব মতো জ্বলছিল রাত্রিবেলা, খেয়াল করতে পারেনি। টেবিল ছিল, সেই টেবিলের পায়ার একটা শব্দ হয়ে গেছে, মানে টেবিলটাতে ধাক্কা লেগে গেছে দিদি, আর পায়াটা একদম একটা ক্যাচ করে পায়াটাতে শব্দ হয়েছে। আর যেই না শব্দ হয়েছে, ওই গুনগুন শব্দটা যেটা পাশের ননদের ঘর থেকে হচ্ছিল সেটা স্টপ হয়ে গেছে। এবারে দিদি প্রথমে ভাবছে যে তাহলে কি কেউ আছে না নেই। আর আমি মানে দিদি এতটা ভয় পাচ্ছে, ওরকম ঘরের মধ্যে একা, আশেপাশে কেউ নেই। এবার দিদির মনে হচ্ছে কেউ ওই রুমে থেকে হেঁটে হেঁটে দিদির রুমের দিকে আসছে। এবারে দিদি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে বরকে ফোন করেছে। তখন বলে তুমি শিগগিরই ঘরে আসো, আমার শরীর ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি ঘরে আসো। এই বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আলো জ্বালিয়ে। জামাইবাবু আসে, তারপরে দিদি মানে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, আমি ভয় পেয়েছি। তো জামাইবাবু কিছু বলেনি, বললো যে ঠিক আছে, তুমি আসলে অনেকদিন ধরে ঠিকঠাক করে ঘুমাচ্ছ না, তোমার এরকম অনেক কিছু শুনতে পাচ্ছ, অনেক কিছু হচ্ছে, তুমি বরং একটু রেস্ট নাও, ভালো করে রেস্ট নাও, দরকার পড়লে বাপের বাড়ি থেকে ঘুরে আসো। তো দিদি এতটা কান্না পাচ্ছে যে এই কথাগুলো শুনছো না, বুঝছেও না। তো এবারে কিছু বলেনি। পরের দিনকে সকালবেলা এরকম শাশুড়ির সাথে কথা বলছে। এখন না সে আগের মতো, মানে শাশুড়িও যেমন হয়, মায়ের থেকে তার মেয়ে আলাদা হয়ে গেছে, তো তারও মন টন ভালো নেই। হঠাৎ করে শাশুড়ি বলে ওঠে, আমি স্বপ্নে রূপাকে দেখতে পেয়েছি কালকে রাতে। দিদি বলছে যে কি দেখলেন আপনি, রূপা কি করছে? তখন বলছে যে রূপা বলছে, মা আমি শান্তি পাচ্ছি না, আমি মুক্তি পাচ্ছি না, আমাকে তোমরা মুক্তি দাও, এই কথা বলছে। দিদি বলে যে আমিও বেশ কিছুদিন ধরে একটু অস্বস্তি বোধ করছি এই বাড়িতে, আমি থাকতে পারছি না এখানে। আমাদের দিদি শাশুড়ি বলছে যে আমি আমার মেয়েকে কষ্ট দিতে পারবো না। আমার মেয়ে যদি মুক্তি চায়, কোনোভাবে হয়তো সে মুক্তি পাচ্ছে না, কষ্ট হচ্ছে, তো তাহলে পরে যা করা যায় তাই করো। তো তখন দিদি আমাদের ফ্যামিলির হচ্ছে গিয়ে একজন পুরোহিত, সে খুব নাম করা আমাদের এরিয়ার, তো ওনার সাথে দিদি কথা বলে। তো তখন উনি বললেন যে আমি তো এরকমভাবে কিছু বলতে পারবো না, তোমার বাড়িতে আমাকে আসতে হবে, তারপর আমি কিছু বলতে পারবো। তো তারপরে দুদিন পরে আসে উনি। আর এর মধ্যে দিদিকে বলেছিল যে তুমি যেহেতু ভয় পাচ্ছ, ঘরে প্রথম কথা রোজ ঘুম থেকে উঠে হনুমান চালিসা পড়বে, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়বে, আর সাথে করে একটা লোহা কিছু পড়ো, লোহাটা দরকার, বিশেষ করে যদি সেটা 3 ধাতুর হয়, এরকম 3 ধাতুর কিছু একটা পরিধান করো। তো দিদি সেই মতো সবটা করেছিল, এবং তার জন্য দিদি অতটা অস্বস্তি তখন আর হয়নি। তারপরের দিনকে তিনি আসেন এবং তিনি সবটা দেখে ঘরটার ঘুরে তিনি বলেন যে মেয়েটি আত্মহত্যা করেছে, সেই মেয়েটির ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করা হয়েছিল, এবং কেন করা হয়েছিল সেটা তো শুধুমাত্র সেই মেয়েটি বলতে পারতো। তো সেই মেয়েটি তো এখন এই পৃথিবীতে নেই। তো প্রথম কথা, গয়াতে পিণ্ডদান করতে হবে মেয়েটির আত্মার শান্তির জন্য, এবং সেই মেয়েটির আত্মার শান্তি পাচ্ছে না। এবং তার সাথে মেয়েটির যে ঘরটি রয়েছে, যে জিনিসগুলোর সাথে খুব বেশি নিবিড়ভাবে আবদ্ধ ছিল, সেই সমস্ত জিনিসগুলো
কাউকে দান করে দিতে হবে বা কোথাও পুড়িয়ে ফেলতে হবে বা কোনো মাটিতে গর্ত করে চাপা দিয়ে দিতে হবে। ঘরটাতে পুজো করতে হবে, কারণ ঘরটার মধ্যে তার কিছু শক্তি বা এনার্জি রয়েছে। ঘরটাকে একদম মানে পবিত্র করে ফেলতে হবে। তো এইরকমই বলেছিল। তো তারপরে তো দিদি তার বরকে এসে জানায়। তো বর তো কোনোভাবে রাজি হয় না, কারণ বোনের সমস্ত স্মৃতি বা তার বোনেরই ঘর, তো যেটা হয় একটা অ্যাটাচমেন্ট থেকেই যায় যে এটা কোনোভাবেই হতে পারে না, আমি বোনের জিনিসপত্র সরাবো না। কিন্তু তারপর দিদির শাশুড়ি সব ঘটনাটা শুনে বলে যে যে না, আমার মেয়ের যদি শান্তি এতেই হয়, আমি এই শান্তির জন্য আমি এটা করবো, আমি ওকে কোনো রকম কষ্ট দিতে চাই না, ও কষ্ট পাচ্ছে। তাই সেই জন্য তারপর মায়ের কথা শুনে তখন দিদির বড় রাজি হয়ে যায়। আর তারপরে ওই যেরকম উনি বলেছিলেন ঠিক সেরকমভাবে সমস্ত গয়া পিণ্ডদান কর থেকে শুরু করে ঘরের যাবতীয় যেগুলোর সাথে দিদি ননদ খুব বেশিভাবে জড়িত ছিল, তার জামা কাপড়, তার ব্যবহার করা কসমেটিক্স, সাদা জিনিসপত্র, জুতো এবং বিছানার চাদর থেকে শুরু করে কম্বল, তোশক, তারপরে বালিশ সবই পরিবর্তন করে ফেলা হয় এবং পরবর্তীকালে ঘরটাকে সম্পূর্ণ একটা পূজার ঘর হিসাবে সেটাকে রাখা হয়। তারপরে আর কখনোই আর কোনো ঘটনা, কোনো সমস্যা ঘটেনি। তবে দিদির ননদের ওপরে কে ব্ল্যাক ম্যাজিক করেছিল বা সেই আত্মহত্যায় বা কেন করেছিল, এর পিছনে অনেক রকম রহস্য লুকিয়ে রয়েছে হয়তো, এবং সেগুলো পরিষ্কারভাবে এখন কিছু জানা যায়নি। কেস যদিও এখনও চলছে। এটাই ছিল আমার দিদির জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা, এবং যেটা আমাকে ভীষণভাবে একটা প্রভাব ফেলেছে এই ঘটনাটা ঘটার পর থেকে। এটাই ছিল ঘটনা। শিলাদিত্যের এই ঘটনাটা সত্যি একটা মানে অদ্ভুত। ব্ল্যাক ম্যাজিক যে জিনিসটা কতটা ক্ষতিকারক হতে পারে, আমরা হয়তো কারোর ওপর হিংসা করে বা কিছু করে হয়তো কারোর ওপর সেটাকে চাপিয়ে দিই, কিন্তু একটা মানুষের জীবনে যে সেটা কতটা গভীরভাবে প্রভাব ফেলে এবং তার বাজের দিকে যেতে পারে, একটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তো এরকমই অদ্ভুত এবং অন্যরকম ঘটনা শোনানোর জন্য তোমাকে ধন্যবাদ শিলাদিত্য। আর আপনাদেরও কেমন লাগলো এই গল্পটা শুনে, এই ঘটনাটি শুনে সত্যিকারে, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ঘটনাটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরা আপনাদের কাছে এরকম ঘটনা আরও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।